দূর দূরান্ত থেকে আগত সংগ্রামী বন্ধু ও সাথীগণ, সকলকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে দু একটি কথা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আমরা জানি যে আজকের এই অধিকার সমাবেশ 2023 সালে যে নির্মম অত্যাচার বর্তমান রাজ্য সরকারের পুলিশ আমাদের এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীদের ওপর যে অত্যাচার করেছিল, তার ফলস্বরূপ গতকাল আমরা ক্যালকাটা হাইকোর্টের তীর্থঙ্কর ঘোষ জাস্টিসের বেঞ্চের দিকে লক্ষ্য রেখেছিলাম যে আমরা হয়তো একজন সিটিং এমএলএ, একজন বর্তমান মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সংখ্যালঘুদের একমাত্র অধিকার রক্ষার লড়াইয়ে যিনি চিৎকার করে যাচ্ছেন, তিনি হয়তো এই আজকের সমাবেশে আসার ছাড়পত্র পাবেন। আমরা কোর্টের রায়কে সম্মান জানিয়ে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির মিটিং সেরে এখানে রাত্রি 12টা পর্যন্ত আমরা উপস্থিত ছিলাম। আমি যখন দেখছিলাম যে ওইখানে যে ছবিটা দেয়া আছে, ওই ছবিটা আর কারো ছবি নয়, সকলের প্রিয় ভাইজান, ছোট ভাইজান, মাননীয় বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়। তিনি ডেকেছেন বাংলার যত আপামর জনসাধারণ আছেন, যত কাজই থাক না কেন আমাদেরকে, সংখ্যালঘু মানুষ যারা আছেন, পিছিয়ে পড়া মানুষ যারা আছেন, দরিদ্র মানুষ যারা আছেন, প্রান্তিক মানুষ যারা আছেন, জল জঙ্গল জমির অধিকার নিয়ে যারা কথা বলছেন, আদিবাসী মানুষ যারা আছেন, তারা সমস্ত কাজ ছেড়ে আজকে শহীদ মিনারে উপস্থিত হয়েছেন। আমি অবাক হয়ে যাই, যখন আমি আরটিআই করেছিলাম 2022 সালের ফেব্রুয়ারি মাসের 22 তারিখে আমাকে উত্তরে বলা হয়েছিল যে সারা রাজ্যে 1,43,360 একর জমি ওয়াকফ সম্পত্তি হিসাবে পশ্চিমবঙ্গের এমএমই ডিপার্টমেন্টের অধীনস্থ ওয়াকফ বোর্ডে রেজিস্টার্ড আছে, আর তার মধ্য থেকে 25,287 একর জমি অর্থাৎ প্রায় 75,000 বিঘা ওয়াকফ সম্পত্তি এই ওয়াকফ বোর্ড এখনো পর্যন্ত সেই সম্পত্তিকে উদ্ধার করতে পারেনি। ধিক্কার জানাই রাজ্য সরকারকে যে আপনারা সংখ্যালঘুদের জন্য মাথায় ঘোমটা পরে, ধিক্কার জানাই ওই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে রেড রোডের ঈদের নামাজ পড়ার সময় খুতবার অংশগ্রহণ করেন ইমাম বরকতিকে সঙ্গে নিয়ে। আপনাকে আজকে দীপ্ত কণ্ঠে বলে যেতে চাই, ইমামরা ভিক্ষা নিতে আসেনি, ইমামরা আজকের সভা থেকে শপথ নিচ্ছে যে ইমামরা অধিকার রক্ষার লড়াইয়ে আপনার কাছ থেকে ভিক্ষা 1,000 2,000 টাকা নেবে না। এই ওয়াকফ সম্পত্তি যেটা আপনি 75,000 বিঘা সম্পত্তিকে এখনো পর্যন্ত রক্ষা করতে পারেননি, সেই ওয়াকফ সম্পত্তির লড়াইয়ে ইমাম সাহেবরা সংঘবদ্ধ হবে, তাদের জীবন রক্ত দিয়ে হলেও তারা সেই সম্পত্তির অধিকারকে লড়াইয়ে তাদের অধিকারকে ছিনিয়ে নিয়ে ইমামদের বেতন 25,000 টাকা তারা নিজেরা তাদের অধিকারকে ছিনিয়ে আনবে। আর সেই লড়াইয়ে নওশাদ সিদ্দিকী বিধানসভায় তাদের অধিকারের জন্য আওয়াজ তুলবে। আজ আমরা সেই অধিকারের জন্য উঠে
দাঁড়াতে এসেছি, সেই অধিকার রক্ষার লড়াইয়ে আমরা পথে নামতে এসেছি। আপনার দেওয়া ভিক্ষার লড়াইয়ে আমরা আসতে চাইনি। আপনি কিছু গুটিকতক মানুষের অর্থের বিনিময়ে কিনে নিতে পারবেন না পশ্চিমবাংলার সংখ্যালঘু বুদ্ধিজীবী মানুষদের। ওয়াকফ বিল সম্পর্কে কেন্দ্রের বিজেপি সরকার যে ভয়ঙ্কর ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এনেছে, সেখানে বলা হয়েছে যে প্র্যাকটিসিং মুসলিম, অর্থাৎ 5 বছরের যদি প্র্যাকটিসিং মুসলিম হয় তাহলে আপনি ওয়াকফ করতে পারবেন, অর্থাৎ আপনার সম্পত্তিকে আল্লাহর ওয়াস্তে আপনি দান করতে পারবেন। কিন্তু কেউ এই 5 বছর মুসলিম আইডেন্টিফিকেশনটা কে করবে? তারা বলছে যে জেলার যারা ডিস্ট্রিক্ট কালেক্টর রয়েছেন তিনি নাকি কে মুসলমান প্র্যাকটিসিং আর কে মুসলমান নন প্র্যাকটিসিং তিনি নাকি বিচার করবেন। এ বিচার করার মালিক তো একমাত্র আমার মহান রব্বুল আলামিনের জন্য। তিনি আমাদেরকে বিচার করবেন যে আমরা কতটা তার অনুগামী আর কতটা অনুগামী নয়। আপনি কে হে মহাশয়? আরো বলে রাখি, ওয়াকফ সম্পত্তির এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলে ওয়াকফে আওলাদ, অর্থাৎ আমার 14 পুরুষ, আমার দাদু, আমার আব্বারা যে সমস্ত সম্পত্তি আল্লাহর ওয়াস্তে উৎসর্গ করে গেছে, আল্লাহর জন্য, কওমের দরিদ্র মানুষদের জন্য, অনাথ মানুষদের জন্য দান করে গেছেন, সেই সম্পত্তিগুলোকে ওয়াকফে আওলাদ বলা হয়। সেই ওয়াকফে আওলাদকে সম্পূর্ণভাবে ছিনিয়ে নেওয়ার জন্য ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024 আনা হয়েছে এবং বলা হয়েছে যে এমনকি মহিলা উত্তরাধিকারীও যদি হয় তারাও ওয়াকফে আওলাদকে অ্যাভেল করতে পারবে না। এ কোন কালা কানুন? আমি তো দেখতে পাচ্ছি ভারতবর্ষে একটা কালো মেঘ, ভারতবর্ষে একটা ভয়ঙ্কর আগুন কেন্দ্রীয় সরকার অর্থাৎ বর্তমান বিজেপি সরকার তৈরি করতে চাইছে। অর্থাৎ হিন্দু মুসলমান এই বিভাজন তৈরি করে এই ওয়াকফ সম্পত্তিকে উপলক্ষ করে সিএএনআরসির মাধ্যমে যদি আমাদের মসজিদ, যদি আমাদের মাদ্রাসা, যদি আমাদের খানকা, যদি আমাদের দরগাকে ছিনিয়ে নিতে পারে তাহলে আমাদের যাবতীয় সম্পত্তি ছিনিয়ে নেওয়ার পর আমাদেরকে বাস্তু ছাড়া অর্থাৎ সিএএনআরসিকে ইমপ্লিমেন্ট করা তাদের সহজ হবে। আপনাদের বলে রাখি যে সিএ এবং এনআরসি এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটির হাতেই ক্যাপ্টেন হোল্ড, অর্থাৎ সেটাকে সংক্ষিপ্ত করে রাখা হয়েছে। প্রয়োজনে সঠিক সময়ে তারা আবার কেন্দ্রীয় সরকার বার করবে। সুতরাং সতর্ক থাকুন, সজাগ থাকুন। আপনারা বুদ্ধিজীবী সংখ্যালঘু মানুষ, আপনারা আইনকে হাতে তুলে নেবেন না। রাষ্ট্রের যে সংবিধান রয়েছে সেই সংবিধানের উপর ভরসা করে আপনারা পথ চলা শুরু করুন। নওশাদ সিদ্দিকীর যে আদর্শ, সেই আদর্শ বিধায়ক নওশাদ সিদ্দিকীর আদর্শ মেনে আমরা আগামী দিনে পথ চলা শুরু করব। আমি জিজ্ঞাসা করেছিলাম যে 6/9/2023 সালে যে এত তো রাজ্যে ওয়াকফ সম্পত্তি রয়েছে, যখন বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার শিক্ষকেরা কলকাতার বিকাশ ভবনে কাজ করতে আসেন, তারা রুমের জন্য যদি কলকাতার কোনো আবাসনে যায় তাদেরকে শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে তাড়িয়ে দেওয়া হয়। আরটিআই এর তথ্যে বলছে যে পশ্চিমবঙ্গে একটাও মুসলিম আবাসন তৈরি হয়নি। কেন হয়নি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়? আপনি তো ঘুমতে পারেন, আপনি তো সংখ্যালঘুদের অধিকারের কথা ভুল বুঝিয়ে মানুষদেরকে আপনার একত্রিত করার চেষ্টা করেছিলেন। মাননীয় সিদ্দিকুল্লাহ চৌধুরীকে সামনে রেখে, ইমাম বরকতিকে সামনে রেখে সংখ্যালঘুদের ভোট পাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু আজও 2011 সালের পর থেকে কেন মুসলিম আবাসন এখনো পর্যন্ত আপনি একটাও করতে পারেননি? যখন আলিয়া বিশ্ববিদ্যালয়ের জমি ছিনিয়ে নেওয়া হচ্ছিল তখন আমি জিজ্ঞাসা করেছিলাম
যে আলিয়া বিশ্ববিদ্যালয়ে কত বিঘা জমি রয়েছে, কত বিঘা পরিত্যক্ত জমি পড়ে রয়েছে, কত অ্যাবান্ডন ল্যান্ড পড়ে রয়েছে। যদি এই আলিয়া বিশ্ববিদ্যালয়কে আমরা বাঁচাতে না পারি, তাহলে পশ্চিমবাংলার সংখ্যালঘু বুদ্ধিজীবী মুসলমানদেরকে হারাবো। আজও পর্যন্ত এমএমই ডিপার্টমেন্ট থেকে সেই চিঠি আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে গিয়ে পৌঁছেছে, কিন্তু তার জবাব রাজ্য সরকার এখনো পর্যন্ত দিতে পারেনি। আমরা জিজ্ঞাসা করেছিলাম যে মাননীয়, আপনি তো প্রজেক্ট করছেন, হেডিয়াতে যে ভদ্রলোক বলল যে আয় কে কোথায় আছিস, পাকিস্তানের বাচ্চারা বেরিয়ে আয়, আপনার মুখে একটাও বলি নেই কেন? তাহলে কি আপনি প্রজেক্ট করছেন? কি বোঝাতে চাইছেন যে বাংলার সংখ্যালঘু মুসলমানরা আপনার কোলে উঠে বসে থাকবে? কি আপনারা এর বিরুদ্ধে প্রতিবাদ করবেন না? মনে রাখবেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুসলমানরা এত ভীতু নয় যে ওই নরপিশাচ মানুষটা যে প্রতি মুহূর্তে হিন্দু মুসলমান বিভেদ লাগাতে চায়, তার ভয়ে আপনার কোলে উঠে পড়বে। এত সহজ নয়, বুঝবে চাচি বেলা হলে। দুর্গাপূজা, কার্নিভাল, 251 কোটি টাকা বরাদ্দ, দীঘা মন্দির, আমরা বাধা দিচ্ছি না, সব ধর্মের অধিকার রয়েছে, কিন্তু আমরাও তো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, আমরাও তো আমাদের ধর্ম চারণ করার অধিকার রয়েছে। তাহলে কেন দীঘায় মসজিদ তৈরি হবে না, কেন দীঘায় চার্চ তৈরি হবে না? এই দাবি বর্তমান দাবি কিনা বলুন আপনারা। আমি সংক্ষিপ্ত করে সকলকে সংগ্রামী অভিনন্দন দিয়ে আজকের এই অধিকার রক্ষার লড়াইয়ে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন দিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, 21শে জানুয়ারি জিন্দাবাদ, অধিকার রক্ষার লড়াই জিন্দাবাদ, মাননীয় নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, মাননীয় আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ ধন্যবাদ তৌহিদ আহমেদ খানকে। ওয়াকফ সম্পত্তি রক্ষার জন্য উনি দীর্ঘদিন আন্দোলনের সঙ্গে জড়িত রয়েছেন, অনেক আরটিআই করেছেন, আমরা জানতে পেরেছি রাজ্যের। একই রকমভাবে এই ওয়াকফ সম্পত্তি সারা সর্বপ্রথম যখন স্বাস্থ্য ভবন অভিযান করতে গিয়েছিলাম 9 তারিখ ঘটনার পরে 12 তারিখ আমরা অবাক হয়ে দেখেছিলাম বিধাননগর সিপির নেতৃত্বে আমাদেরকে সেক্টর 5 মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার থেকে গ্রেপ্তার করা হয়েছিল। এর আগে কখনো আমরা দেখিনি যে মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ ওই স্বাস্থ্য দপ্তর ছিল মমতা ব্যানার্জির দপ্তর। তাই জন্য ভয় পেয়ে মমতা ব্যানার্জি আমাদেরকে মাত্র কয়েকটা ছেলে, 20 থেকে 30টা ছেলেকেও জমায়েত হতে দেয়নি। তার আগেই শিয়ালদা স্টেশনে আমাদেরকে পুলিশ অ্যারেস্ট করার জন্য চারিদিক থেকে ঘিরে ধরেছিল। আমরা যা হোক করে সেক্টর 5 মেট্রো স্টেশনে পৌঁছালাম, সেখান থেকে আমাদেরকে গ্রেপ্তার করলো। তারপরেও আমরা থেমে থাকিনি, বিধাননগর সিপি আমাদেরকে অ্যারেস্ট করে দীর্ঘক্ষণ প্রায় 6 থেকে 7 ঘন্টা আমাদেরকে ডিটেইন করে রেখে দিয়েছিল। তারপরেও আমরা থেমে থাকিনি। আমাদের সাধারণ সম্পাদক শেখ সাবিরের নেতৃত্বে হাওড়া গ্রামীণ জেলা এসপি অফিস অভিযান করেছিলাম। হাওড়া গ্রামীণ জেলায় সমস্ত মহিলাদের সুরক্ষার দাবিতে এবং তিলোত্তমার বিচারের দাবিতে। সেখানেও আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গ পুলিশের হাওড়া গ্রামীণ এসপির নেতৃত্বে যে পুলিশ বাহিনী ওই দিনকে ওখানে ডিউটিতে ছিল, তাদের মুখের ভাষা আপনারা শুনেছেন সোশ্যাল মিডিয়ায়, কি মুখের ভাষা নিয়ে তারা আমাদের সাথীদের উপর, আমাদের সহযোদ্ধাদের উপর রাস্তায় ফেলে যেভাবে তারা মারধর করেছে, এবং আমাদের সাধারণ সম্পাদক বর্তমানে শেখ সাবিরকে যেভাবে তারা ডিটেন করে প্রায় রাত 12টা 12:30 পর্যন্ত রেখে দিয়েছিল, সেই ঘটনাও আপনারা জানেন। তাই তারপরেও যখন সিবিআই আপনার কোর্টে চার্জশিট দিতে পারলো না টালা থানার তৎকালীন ওসি এবং আর্জিকর তৎকালীন প্রিন্সিপালের এগেনস্টে, তার বিরুদ্ধে যখন আমরা সিজিও কমপ্লেক্স অভিযানে গিয়েছিলাম, সেখান থেকেও আমাদেরকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছিল। বারবার অ্যারেস্ট করে মমতা ব্যানার্জি এটাই প্রমাণ করছেন যে আপনি আসলে ভয় পেয়েছেন। আর আমরা আপনার এই ভয় আরো বাড়িয়ে দিতে চাই। আপনার রাতের ঘুমকে হারাম করে দেওয়ার জন্য আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের
যথেষ্ট। শেষ করব, আমার সহযোদ্ধা, আমার সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদ আনিস খানের স্মরণ করে। শহীদ আনিস খান আমার আপনার মতো সাধারণ মানুষের অধিকারের জন্য লড়াই করতে গিয়ে বাড়ির ছাদ থেকে ফেলে দিয়ে তাকে এই রাজ্যের পুলিশ হত্যা করেছিল। মমতা ব্যানার্জি বলেছিলেন 15 দিনের মধ্যে বিচার পাইয়ে দেবেন। আজকে প্রায় 3 বছর হতে চললো, আনিস খান বিচার পায়নি। আনিস খানের বিচারের দাবিতে আমাদের লড়াই কিন্তু থেমে থাকেনি। আগামী দিনেও আনিস খান যতদিন না বিচার পাচ্ছে ততদিন পর্যন্ত স্টুডেন্ট ফ্রন্ট, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার লড়াই চালিয়ে যাবে। আর আরো একটা কথা ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করব। আমরা স্টুডেন্টস ফ্রন্ট খুব তাড়াতাড়ি স্টুডেন্টস ভয়েস পত্রিকার উদ্বোধন করতে চলেছি। আপনারা সেই পত্রিকার গ্রাহক হবেন এই আশা রাখি। স্টুডেন্টস ফ্রন্টের মাসিক পত্রিকা, ত্রৈমাসিক পত্রিকা স্টুডেন্টস ভয়েসকে আপনারা লেখাও দিতে পারেন এবং আপনারা এই স্টুডেন্টস ভয়েসের গ্রহীতা হবেন এই আশা রাখি। ইনকিলাব জিন্দাবাদ, স্টুডেন্টস ফ্রন্ট জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। রাকেশের এই বলার তেজ দেখে আমার ছাত্র জীবনের কথা মনে পড়ে যাচ্ছে, কিন্তু কিছু তো করার নেই, তাই না? শরীরের বয়স বাড়তে দিতে হয়, কিন্তু আমি আমার মনের বয়স বাড়তে দিইনি। আপনারা প্রে করবেন সৃষ্টিকর্তার কাছে এভাবেই যেন থাকতে পারি। শরীরের বয়স বাড়ুক, মনের বয়স বাড়তে দেবেন না। আপনাদের অনুরোধ করছি প্রত্যেকে শরীরের বয়স বাড়তে দেবেন।